নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও এখন একটু ভালো আছি। তোমরা সকলেই জানো আমার চ্যানেলে বিভিন্ন ধরনের গল্প থাকে, যেমন ভয়ঙ্কর ভূতের গল্পও থাকে, আবার রহস্য রোমাঞ্চকর গল্পও থাকে, আবার তার সঙ্গে দমফাটা হাসির গল্পও থাকে। ঠিক আছে, তোমরা শুনে বলবে যে তোমাদের কীরকম গল্প পছন্দ, তাহলে আমি সেরকম ধরনের গল্পই আমি প্রতিবারই নিয়ে আসব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের গল্পটা আমি শুরু করছি। আজকের গল্পটা আমি একটা ভূতের গল্পই পড়ে শোনাবো। আজকের গল্পের নাম হলো ফ্রান্সিসের অভিশাপ। লেখক শিশির কুমার মজুমদার। তাহলে বন্ধুরা, গল্পটা আরম্ভ করছি। বসুস কিউরিও শপের মালিক পরমেশবাবু প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাক হলেন। মান্ধাত্তার আমলের জিনিস এটা। একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলেই আয়নাটাকে সামনে পেছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানোও যায়। এটা যে কোনো সাহেব সুবোর বাড়ির জিনিস, তাতে সন্দেহ একবারই নেই। পুরো পোশাক পরে বের হবার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মার্টের কেরানি রামরতনবাবুকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, ওহে, ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ? কতই ছাড়বে বলো তো? রামরতনবাবু একটু থমকে গেলেন। বললেন, বোসবাবু, ওই আয়নাটা আপনি কিনবেন না। আপনি আমাদের পুরনো খদ্দের, আপনাকে সাবধান করে দেওয়াই কর্তব্য। ওটা জন সেবাস্টিনের বাড়ির জিনিস। অবাক পরমেশবাবু বললেন, তাতে কি? সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবই বা আর কত। জন সেবাস্টিনের জিনিস হলে তো আরও ভালো। ও তাহলে আসল বেলজিয়াম গ্লাসের আয়না, 100-150 বছরের পুরনো হবে। তা হয়তো হবে, বললেন রামরতনবাবু। সঠিক হিসাব বলতে পারবো না, তবে যা শুনেছি ওই জন সেবাস্টিন লোকটা তেমন ভালো লোক ছিল না। সামান্য টাকার জন্য ও বহু লোকের সর্বনাশ করেছিল, পয়সাও কামিয়েছিল অনেক, কিন্তু সেই পাপের পয়সা সে নাকি বেশি দিন ভোগ করতে পারেনি। এই কথা শুনে পরমেশবাবু হাসলেন। বললেন, তাতে কি? লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তো তার আয়নায় তার পাপের ছায়া তো পড়েনি যে থেকে থেকে তা ফুটে উঠবে। ও আয়না আমি কিনব। অমন একটা গল্পের নায়কের আয়না দাও বুঝে বেচতে পারলে অনেক লাভ করতে পারবো। নিলামে ওটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না। নিয়ে নিলেন পরমেশবাবু। চেক লিখে দিয়ে রামরতনবাবুকে বললেন, ওহে, ওটা এখন আমারই। রামুর ঠেলাওয়ালাকে দিয়ে কালই ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। আর ভালো কথা, তুমি যেন তখন কী সব আরও বলতে গিয়ে বললে না মনে হলো। এখন বলো তো, কী রহস্য ঘিরে আছে ওই আয়নাটাকে? রামরতনবাবু বেশ ভয়ের সঙ্গেই বললেন, কাজটা আপনি ভালো করলেন না। শুনেছি ওই আয়নাটা ভয়ের। কেন তা অবশ্য আমি জানি না। যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ি বলেছিল ওটা নাকি গত 150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল। কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানে ওটার মধ্যে কি ভয়ঙ্কর জাদু আছে, যা কোনো মানুষের ভালো করে না। পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন, ওহে, ওই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরাজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে। যা খরচ লাগে তা আমি দেব। জানো তো, যা কিছু আমি কিনি
তা আবার বিক্রি করব বলেই কিনি। আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে। অমন একটা আয়নার সঙ্গে জন সিভাস্টিনের নাম আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো হে। আর ভালো কথা, ওই জন সিভাস্টিন লোকটাই বা কে ছিল, আর থাকতোই বা কোথায়? মাথা চুলকে রামরতনবাবু বললেন, সে তো কুখ্যাত জলদস্যু ছিল। গঙ্গায় তার দৌড়াতে একসময় নৌকো চলাচল নাকি বন্ধ হবার উপক্রম হয়েছিল, এ অবশ্য আমার শোনা কথা। আয়নাটা পরমেশবাবু প্রথমে তার বাছাই ঘরে রাখলেন। রামরতনবাবু কথা রেখেছেন। আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও কোম্পানির কাগজে টাইপ করে পাঠিয়ে দিয়েছেন। এখন কলকবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে, তারপর কাঁচটা সাফ করে ওটাকে বিক্রির ঘরে মাঝখানে বসিয়ে দেবেন উনি। 5 গুণ নয়, হয়তো 20 গুণ দামও পেতে পারেন, যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। বুধনকে ডেকে বললেন, ওরে, সাবান জল গুলে দে আগে, কাঁচটা ভালো করে সাফ করে ফেল, তারপরে আলি মিস্ত্রিকে খবর দে আজ রাতের মধ্যেই ওটাকে ফের বার্নিশ করে দিয়ে থাক। কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো জায়গায় রাখলেই কাল বিক্রি হয়ে যাবে। সারাদিন নিলামের ধকল গেছে, তাই ক্লান্ত হয়েছিলেন পরমেশবাবু। ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন। জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার ওপরেও বিক্রির অনেকটা নির্ভর করে। মনে মনে তাই আয়নাটাকে যে কোথায় রাখবেন সে কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘরের থেকে বুধনের চিৎকার ভেসে এলো, চোর 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 চোর! যেমন আচমকা সে চিৎকার, তেমনি হঠাৎই আবার থেমেও গেল। সে মাত্র কয়েক সেকেন্ডের জন্য, তারপর বিকট একটা আ চিৎকার করে কিছু একটা পড়ার শব্দ এলো। চোর চোর শব্দে অবাক হয়েছিলেন পরমেশবাবু। চারিদিক বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে? কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা, তাতে প্রায় ছুটেই উনি বাছাই ঘরে পৌঁছলেন। কাজের লোক হলধর ছুটেই হাজির হলো। তার চোখে মুখে বেশ আতঙ্ক মাখানো। বাবুকে দেখে বলল, কি হলো বাবু, বুধন যেন চাচালো? পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টিয়েছে, সাবান গোলা জলের মাঝখানে মেঝেতে পড়ে রয়েছে বুধন, পুরো বেহুশ অবস্থা, এবং গো গো করছে। চারিদিক যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু বুধনের কি হলোটা কি? কি দেখে ও এমন অজ্ঞান হয়ে গেল? ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে পাখার নিচের বেঞ্চে শুয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলের ঝাপটা দিলেন চোখে মুখে, ফোন করে দিলেন ডাক্তার বিশিকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে বুধন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল রে বুধন? কোনো কথা বলল না বুধন, তেমনই ভাবে এদিক ওদিক চাইতে লাগলো। তা দেখে অবাক পরমেশবাবু বললেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘোরে, সামনে পেছনেও হেলে। কাজ সাফ করতে করতে তুই অন্যমনস্কের মতন হঠাৎ তোর নিজের ছায়া দেখে চোর ভেবে অমন চেঁচিয়ে উঠেছিলিস। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে, মানে তোর ছায়াকে, আর তুই দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। বুধন ফুপিয়ে কেঁদে উঠল, কান্না ভরা গলায় বলল, বাবু, ও সীসা ভালো না, ওটা বাইরে ফেলে দিন। থমকে গেলেন পরমেশবাবু। এ কথার মানে কি? তবে কি রামরতনের কথাই ঠিক?
মনের ভাব চেপে রেখে তিনি ধমকে সরে বললেন, আয়নার কথা আর তোকে ভাবতে হবে না বুধন, ওটা আমি নিজেই সাফ করব। যা, তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়। হলধর, একে নিয়ে যাও, ডাক্তারবাবু আসছেন দেখতে, যা দাওয়াই লাগে তা আমি দেব। যা যা, এখন শুয়ে পড় গিয়ে। হলধর বুধনকে তুলে নিয়ে গেল। ওরা চলে যেতেই হাঁক দিয়ে পরমেশবাবু নতুন কাজের লোক মতিকে ডাকলেন। আয়নাটা তাকেই সাফ করতে বলবেন ভাবলেন। সবার আগে ঘরটাও সাফ করতে হবে। মতি বুধন আর হলধরের আত্মীয়, ওরাই ওকে কাজে এনেছে। কিউরিওসপের কাজ। খুব বিশ্বাসী চেনা জানা লোক না হলে পরে তো এটা ওটা সেটা প্রায় চুরি করে হয়ে যায় না, আর চুরি মানেই তো লোকসান। এই শপের শেষ চুরি ব্যাপারটা অবশ্য পরমেশবাবুকে বেশ ভাবিয়েছিল। একটা 4.5 বছরের পুরনো সোনার মোহর, দাম নেহাত কম নয়। তালা লাগানো শোকেস থেকে সেটা একদিন বেমালুম উধাও হয়ে গেল। যা এমনিভাবে যায় তার আর হদিশ পাওয়া যায় না। সে থেকেই বুধনের মনে বোধহয় চোরের আতঙ্ক ঢুকেছিল। তার ফলে আয়নায় নিজের ছায়া দেখে এমনই কাণ্ড বাঁধিয়েছে। মতি আসতে পরমেশবাবু ওকে কি কি কাজ করতে হবে বলে তা বলে দিলেন। নিজেও হল ঘরে গিয়ে গেলেন জিনিসগুলো ফের সাজাতে। তাড়াতাড়ি কাজ সেরে ডাক্তার বিশির জন্য অপেক্ষা করতে হবে ওকে। ডাক্তার বিশি আবার বেজায় গপ্পবাজ। আজ তো আবার রুগীর সঙ্গে এমন ঘটনার যোগ দেখে বিরাট গপ্পের খোরাক পেয়ে যাবেন। আয়নাটাও না আবার দেখতে চেয়ে বসেন। হেঁকে মতিকে তাড়াতাড়ি কাজ ছাড়তে বললেন পরমেশবাবু। ওর হাঁক শেষ হতেই হুড়মুড় করে মতি এসে হাজির ওর সামনে। ও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু বাবু, ও সীসা জাদু সীসা, ও সীসা আমি সাফ করতে পারবো না। মেঝে জল মুছে দিয়েছি, আমি যাচ্ছি। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন, কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ বাবু, বলল মতি। ও ও শীর্ষের ভেতর ছায়া নড়ে। এ কথা শুনে হেসে ফেলেন পরমেশবাবু। যা ভেবেছেন ঠিক তাই। আয়নাটার অদ্ভুত নড়াচড়ায় ছায়া নড়ছে দেখে দুই বীর পুরুষের কাজ। ভালো জিনিসই কিনেছেন উনি। বললেন, ঘরের মেঝে ঠিকমতো সাফ করেছিস তো? সাবান জলের বালতিটা রেখে দিয়ে যা, বাকি কাজ আমি করব। বালতিটা ফেলে দিয়ে যেন পালিয়ে বাঁচল মতি। ঘর থেকে বের হতে গিয়ে ফিরে দাঁড়িয়ে কি যেন বলতে চাইল, কিন্তু না বলেই বোকার মতন মুখ করে চলে গেল। হল ঘরের জিনিসগুলো সাজানো শেষ হতেই ডাক্তার বিসির আসার খবর পেলেন উনি। হলধরকে বাকি কাজগুলো দেখতে বলে হাত মুখ ধুয়ে বসার ঘরে হাজির হলেন। ডাক্তার বিসি ওকে দেখেই হৈ হৈ করে উঠলেন। বললেন, দাদা, দারুর একখানা গল্প শুনলাম আপনার বোধনের কাছে। ও তো হলপ করে বলেছে আয়নার মধ্যে অন্য আরেকজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। ভালোই আছে এখন, যা ওষুধ দেবার তা দিয়েছি, রাতে ঘুমোলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা, আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে। আয়নার মধ্যে ছায়া নড়ে, এ তো অদ্ভুত কথা। তার উপরে সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে তো শান্তি নেই যে। চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়নার নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন। বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপের নামিয়ে ডাক্তার বিশি বললেন, আপনি বলছেন আপনার আয়নাটা এমনভাবে কলকবজা আর বল বেয়ারিংয়ের ওপরে বাউন্ড করা আছে যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটছে বলেই মনে হচ্ছে ছায়া নড়ছে। এ না হয় বুঝলাম,
কিন্তু ওই অপরের ছায়ার ব্যাপারটাকে কি ব্যাখ্যা দেবেন? হাসতে চেষ্টা করেও পরমেশবাবু বললেন, ওর ব্যাখ্যা একটাই, ভয়ে ভুল দেখা। আয়নার অন্যের ছায়া নড়বে, এ কি সম্ভব কথা? মাথা নাড়তে থাকলেন ডাক্তার বিশি। বললেন, যে ব্যাখ্যায় দিন দাদা, ও আয়না দেখার মতো জিনিস। চলুন ওটা নিজের চোখেই দেখব, দেখি আমার বেলায় কার ছায়া নড়ে ওর ভেতরে। হল ঘরের ভেতরে দরজার পৌঁছেছে ওরা। ঠিক তখনই হল ঘর থেকে ছুটে বেরিয়ে এলো হলধর। হাঁপাতে হাঁপাতে বলল, বাবু, সত্যি আয়নায় জাদু আছে। মতি কোথায়? মতি, সে আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। সে বোধহয় বাবু এতক্ষণে পালিয়েছে। অবাক পরমেশবাবু ধমকে উঠলেন, কি আবল তাবল বকছিস রে? আয়নায় জাদু তো মতি পালাবে কেন? বোকার মতন ফ্যালফ্যাল করে চেয়ে থেকে হলধর বলল, তাই তো বাবু, বুঝছি না। আয়নায় স্পষ্ট দেখলাম মতি চুপি চুপি বাবরের সোনার মোহরটা চুরি করলো একা। হ্যাঁ বাবু, স্পষ্ট দেখলাম আয়নায়। কি বলছিস তুই? সেই মোহর তো চুরি গেছে আজ থেকে প্রায় 3 মাস আগে। তার ছায়া আজ তুই দেখবি কি করে? ধমকেই বললেন পরমেশবাবু। ডাক্তার বিশি হেসে জিজ্ঞাসা করলেন, এই হলধর, গাঁজা ভাং খাও নাকি? বোকার মতন তাকিয়ে রইল হলধর। তারপর কেমন করে যেন বলল, বাবু, নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না। স্পষ্ট দেখেছি। মতি কোথায়? তাকে ডাকুন। ওর কথায় আর তেমন কান দিলেন না পরমেশবাবু। বললেন, মতি গেছে বুধনের ওষুধ আনতে, ফিরলে ধরিস তো ওকে। অ্যাঁ, মতি ওষুধ আনতে গেছে? সর্বনাশ বাবু, সে আর ফিরবে না, বলল হলধর। না ফিরলে থানায় যাস। বিরক্তিতে কথাগুলো বলল পরমেশবাবু। ডাক্তার বিশিকে ডাকলেন, আসুন আসুন, চলুন জিনিসটা দেখাই। খেয়াল করেছেন এরাই এসব দেখছে, আমি নিজে কিন্তু এখনো কিছুই দেখিনি। দেখব কি করে? ওর নড়াচড়ার ব্যাপারটা যে আমি জানি, আর জানি কিভাবে ওর মধ্যে ছায়া নাচে। হলধরকে ওখানে বোকার মতন দাঁড় করিয়ে রেখেই ওরা বড় ঘরটায় ঢুকলেন। পরমেশবাবু বললেন, ওটা কিন্তু এ ঘরে নেই ডাক্তারবাবু, ওইটা আছে আমার বাছাই ঘরে ও পাশে। যান, একলা গিয়ে দেখুন তো। দেখুন আপনার বেলায় আবার কার ছায়া নাচছে শুরু করছে। হো হো করে হেসে উঠল ডাক্তার বিশি। ও হো 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 বলে, মন্দ বলেননি। অমন আয়নায় একাই মুখ দেখা উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসি আমার বেলায় কার ছায়া দেখা যায়। হাসতে হাসতে পাশের ঘরে চলে গেলেন ডাক্তার বিশি। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। 5 মিনিট পরে পরমেশবাবু মহা অস্বস্তিতে চেঁচিয়ে ডাকলেন, কি হলো ডাক্তারবাবু? ও ডাক্তার বিশি, কি হলো? শেষে কি আপনিও আপনার নিজের ছায়ার নড়াচড়া দেখে ঘাবড়ে গেলেন নাকি? ব্যাপার কি? সারা শব্দ নেই কেন? তবুও কোনো উত্তর পেলেন না পরমেশবাবু। মানে, ডাক্তার বেশি তো আর কাজের লোকেদের মতন কুসংস্কারাচ্ছন্ন নয়। তবে কেন উনি অমন থমকে রয়েছেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনে সব থেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন বিশি। ওর মুখ চোখ যেন রক্তশূন্য। আতঙ্ক, ভয় আর দুশ্চিন্তা নিয়ে দু চোখ বিস্ফারিত করে তাকিয়ে আছেন আয়নার দিকে। কি দেখছেন উনি ওই আয়নাটাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন।
স্পষ্ট দেখলেন দুটো ছায়ায় ফুটে উঠেছে আয়নাটাতে, নিজের আর ডাক্তারের। আর তো কিছু নেই। তবে ডাক্তার বিশির কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, কি হলো ডাক্তার বিশি? আপনিও আয়নার অপরের ছায়ার উপরে নড়তে দেখেছেন নাকি? এমন ভূত দেখার মতন দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে আর কোনো ছায়া নেই। দুহাতে মুখ ঢেকে ফেললেন ডাক্তার বিশি। বললেন, আমাকে আমার গাড়িতে তুলে দিন তো পরমেশবাবু, আমি বাড়ি যাব। আমার অসুস্থ লাগছে, আমি অসুস্থ বোধ করছি। কি হলো আপনার? ব্যস্ত হয়ে পড়লেন পরমেশবাবু, কিন্তু মনের কৌতূহল চাপতে না পেরে বললেন, শেষে আপনিও কি ওদের দলে ভিড়লেন? উত্তরে তেমনি কাপা গলায় ডাক্তার বিশি বললেন, বাড়ি, আমি আমি বাড়ি যাব। আমাকে বাড়ি যেতেই হবে। ড্রাইভারকে বলে দিন তো যেন সোজা আমাকে বাড়ি নিয়ে যায়। ব্যাপারটা এখানেই শেষ নয়। মতি ওষুধ নিয়ে ফিরল না। হলধরও আর কিছুতেই ওই আয়নাটা সাফ করতে রাজি হলো না। রাত অনেক হয়েছে দেখে কিউরিও শপে তালা দিয়ে কোলাপসিবল গেটটা বন্ধ করে দিলেন পরমেশবাবু। এসব করার আগে অন্তত বার চারেক তিনি নিজে গিয়ে ওই আয়নাটার সামনে দাঁড়িয়েছিলেন। নিজের ছায়ায় শুধু নাচতে দেখেছিলেন। তাও যখন উনি আয়নাটা নিজের হাতে নাড়াচ্ছিলেন তখন। তাছাড়া আর কোনো ছায়া কিন্তু দেখেননি আয়নায়। বিছানায় শুয়ে শুয়ে ভাবলেন পরমেশবাবু, সেই আমেরিকানটাকে কালই খবর পাঠাতে হবে। অন্য কেউ দেখার আগে রে জনসনই দেখুক ওটা। এত সব ঘটনা ওটার সঙ্গে জড়িয়ে আছে তা শুনে দাও মারা যাবে। বেশ খুশি মনে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। পরদিন বাইরের ঘরে বসে রে জনসনের চিঠিটা টাইপ করছেন। এমন সময় কোনো রকম জানান না দিয়ে এক বৃদ্ধা ম্যাম ঘরে ঢুকে পড়লেন। অবাক পরমেশবাবু কিছু বলার আগে বৃদ্ধা ওর সামনের চেয়ারটা টেনে বললেন, আমার নাম ডরোথি সিভাস্টিন। জন সিভাস্টিনের যে আয়নাটা তুমি কিনেছ সে সম্বন্ধে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সিভাস্টিন আমারই পূর্বপুরুষ। ঈশ্বর তার আত্মার শান্তি দিন। মনে মনে খুশি হলেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম, আপনি এসেছেন দেখে খুশি হলাম। একটা কথা বলি, যাই বলুন না কেন ধীরে সুস্থে বলবেন। আমি সঙ্গে সঙ্গে তার টাইপ করে নেব, বিশেষ করে ওই আয়নাটা আর জন সম্বন্ধে। কথার শেষে তাড়াতাড়ি মেশিনের কাগজ বদল করলেন পরমেশবাবু। বৃদ্ধা বললেন, আমি এই বংশের শেষ মানুষ। আমার পর আর কেউই থাকবে না। আমার আর্থিক অবস্থা খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরনো জিনিস বিক্রি করেই বাঁচব। সবশেষে বাড়িটা, সে কথা থাক। অকশন হাউসেই জানলাম আয়নাটা তুমি কিনেছ, তাই তোমার কাছেই এলাম। পরমেশবাবু বললেন, তা তো বুঝলাম, কিন্তু বুঝলাম না আপনি কেন এসেছেন আমার কাছে। দাম চুকিয়ে ক্যাশ মেমো তো নিয়েছি। ওই আয়নার আমি এখন মালিক। ফেরত চাইলে কিন্তু পাবেন না, তা জেনে রাখুন। না না, বললেন বৃদ্ধা, ও আর ফেরত চাই না আমার। ওটা দিয়ে আমি আর কি করব? তবে কি জানো, ওই আয়নাটা ঘিরে বিশ্রী লোককথা চালু আছে। আর তা চালু আছে বলেই আমাদের বংশের মাত্র দুজন ছাড়া আর কেউ ওই আয়নায় মুখ দেখেনি। দুজন মুখ দেখেছিল বললেন? তারা কারা? প্রথম জন সিভাস্টিন নিজে, আর দ্বিতীয় জন আমার ঠাকুরদা। জন সিভাস্টিন আসলে কি করতেন?
অনেক আজে বাজে কথা এর মধ্যে আমার কানে এসেছে অবশ্য। জানি না কি শুনেছেন, তবে তিনি আসলে ছিলেন জলদস্যু। ঠিক কথা বলতে বলতে হবে জলদস্যুদের জাহাজের একজন সাধারণ নাবিক। বহু যুগ আগে জাহাজ ছেড়ে এদেশের মাটিতে বাসা বাঁধেন, শুরু করেন দাস ব্যবসা। বাংলার দক্ষিণ থেকে ছেলে মেয়েদের ধরে এনে হাত ফুটো করে বেঁধে চালান দিতেন বিদেশে। বাঙালি দাসদাসীরা চাহিদা ছিল ইউরোপের। জন এই ব্যবসাতেই কোটিপতি হয়ে যান। তখন নিজেই জাহাজ কেনেন, দাস ব্যবসার সঙ্গে ফের শুরু করে দেন জলদস্যুগিরি। লোকে বলতো তার দয়া মায়া বলতে নাকি কিছুই ছিল না, টাকার জন্য যা খুশি তাই করতেন। শেষে এমন হলো লোকে তার নাম মুখে আনতেও ভয় পেত। এমন যখন তার অবস্থা, চোরের মুখে খবর পেলেন বড় নদীর ধারে এক বিদেশি কুঠি বানিয়ে খুব জাঁকজমক করে বাস করছেন, তার অনেক টাকা। জন সে কুঠিও লুট করার ব্যবস্থা পাকা করলেন। রাতের অন্ধকারে নদীপথে গিয়ে কুঠি ঘিরে ফেললেন। চারিদিক কাঁপিয়ে শেষে ঝাঁপিয়ে পড়লেন কুঠি বাড়ির ওপর। যারা বাধা দিল একে একে সব মরে গেল। বাড়ির মালিক নিজে বন্দুক হাতে সব কিছু রক্ষা করতে চেয়েছিলেন, পারলেন না। দরজা ভেঙে বীর দর্পে ঘরে ঢুকলেন জন। তাকে দেখেই বাড়ির মালিকের স্ত্রী ছুটে গিয়ে ওই আয়নাটার পিছনে লুকিয়েছিলেন। মালিক হাতের তলোয়ার ফেলে দিয়ে বলেছিলেন, জন, আমাকে তুমি মেরো না, দোহাই তোমার। এ কথা কিন্তু জনের কানেও যায়নি। হাতের তলোয়ারটা আমূল বসিয়ে দিলেন বিদেশির বুকে। আর্তনাদ করে উঠলেন বিদেশি ভদ্রলোক, জন, জন, এ তুমি কি করলে? বুকের ওপর পা রেখে তলোয়ারটা টেনে বার করতে গেছিলেন জন। তখন এক ঝলক নজর পড়েছিল হতভাগ্যের ওপর। থমকে গেছিলেন জন। মাটিতে পড়ে ছটপট করছে ওর ছোট বোনের স্বামী, যে ইচ্ছে করেই কোনো সম্পর্ক রাখত না জনের সঙ্গে। তা বলে জন তো তাকে হত্যা করতে চাননি। কি করতে কি হয়ে গেল? ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবারের মতো চোখ মেলে হাঁপাতে হাঁপাতে বললেন, জন, আমার সর্বনাশ করে তুমি যদি বড়লোক হতে পারো তো তাই হও, কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছ কোন নরকে তুমি নেমে যাচ্ছ? তাকিয়ে দেখো ওই আয়নাটার দিকে, নিজেকে দেখতে পাবে ঠিকভাবে। কথা শেষে ফ্রান্সিসের মাথা ঢলে পড়ল। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। ও কে? ও আয়নার মধ্যে থেকে ওরই দিকে এমনভাবে তাকিয়ে আছে। কে ও? জন তার বোনকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, পারেননি। কারণ তিনি কাউকে কিছু না বলেই কোথায় চলে গিয়েছিলেন আর ফেরেননি। আয়নাটা জন তার নিজের ঘরেই রেখেছিলেন। কয়েকদিন পরেই সবাই শুনল রাতের অন্ধকারে জন নিজের ঘরে চেঁচাচ্ছেন, মাঝে মাঝে ভয়ে আর্তনাদ করছেন, ঘরময় ছুটোছুটি করছেন। শেষে একদিন রাতে ঘরের দরজা খুলে ছুটে বারান্দায় বার হয়ে এসে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বললেন, শোনো, শোনো, ও আমার অতীত। ওই আয়নাটার ভেতর থেকে বেরিয়ে এসে আমাকে তাড়া করছে। উফ, কি বীভৎস অতীত! জন বদ্ধ পাগল হয়ে গেছিলেন। বাড়ির ঘর, টাকা পয়সা, জলদস্যুর নৌকো রইল পড়ে। একদিন জন মারা গেলেন। তারপর থেকে ওই আয়নাটা এই বংশের আর কেউই দিন ব্যবহার করেনি। ওটাকে মোটা কাপড়ে মুড়ে একপাশে সরিয়ে রাখা হয়েছিল। ওই আয়নাটার সঙ্গে এই বংশের আদি পুরুষজনের এই গল্পই আমাদের বংশের বরাবর চলে আছে। শোনা যায় আমার ঠাকুরদা এই বংশের আর্থিক অবস্থা আবার ফিরিয়ে এনেছিলেন। তিনি পুলিশে চাকরি করতেন। তখন দেশে বিপ্লবীদের কাজ আরম্ভ হয়েছে। তারা জীবনপণ করে বিদেশি সরকারকে হটাবার চেষ্টা করেছেন।
ঠাকুরদা তাড়াতাড়ি উন্নতির আশায় ওইসব বিপ্লবীদের পিছু নিলেন। 2-4 জনকে ফাঁসিতেও ঝোলালেন। সরকারের তার খুব নাম ডাক হলো। তিনিই আবার নতুন করে ঘরবাড়ি সাজালেন। একদিন আয়নাটার ঢাকনা খুলে আবার ওটাকে নিজের শোবার ঘরে নিয়ে গেলেন ঠাকুরদা। সবাইকে বললেন কুসংস্কার উনি মানেন না, কিন্তু তিনিও সেই রাতে ওই আয়নার মধ্যে কি দেখলেন কে জানে। তার আর্তনাদ শুনে সবাই ঘরে গিয়ে দেখল তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। জ্ঞান ফিরলে 2-4 কথায় তিনি বলতে পেরেছিলেন, যার মানে ওই আয়নাটাকে আবার ঢেকে দিতে হবে, এমনভাবে তা করতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ ওটাতে নিজের ছায়া না দেখতে পারে। তার মুখে শেষ কথা ছিল সুজাগরের জঙ্গল, সুজাগরের জঙ্গল। সুজাগরের জঙ্গলই তিনি এক বিপ্লবী দলকে কোণঠাসা করেছিলেন বুদ্ধি করে। ভেবেছিলেন তাদের বন্দি করে বিচারে পাঠাবেন, কিন্তু স্থানীয় ইংরেজ সেনাপতি তার কোনো কথাই না শুনে গোটা দলটিকে গুলি করে মেরে ফেলেছিলেন। এই খবর কেউ জানতো না। আমরা শুনেছিলাম ঠাকুরদার এক দুর্বল মুহূর্তে। সেই থেকে ওই আয়নাটা বাঁধা অবস্থায় পড়েছিল। নিলামওয়ালাদের ডাকতে তারা বলল ওসব বুজরুকি তারা মানে না। সব জিনিসের সঙ্গে আয়নাটাও তারা তুলে নিয়ে গেল। একটানা এতক্ষণ কথা বলে বৃদ্ধা থামলেন। পরমেশবাবু টাইপ মেশিন থেকে আঙুল তুলে বললেন, ধন্যবাদ, গল্প আপনি চমৎকার বলেছেন। আচ্ছা, আয়নায়কে ঠিক কি দেখেছিলেন সে সম্বন্ধে কিছু বলে যাননি? না, বললেন বৃদ্ধা। জন সেবাস্টিন যে সঠিক কী দেখেছিলেন তা আমাদের বংশের কারোর ডায়েরিতে পাওয়া যায়নি। তবে ঠাকুরদা মারা যাবার আগে যা বলে গেছিলেন সে কথা ঠাকুরমার ডায়েরিতে পাওয়া যায়। তা তো হুবহু আমি আপনাকে বললাম। আমার মনে হয় আয়নায় তিনি বোধহয় ওই সুজাগরের জঙ্গলের ঘটনায় দৃশ্যই আবার দেখতে পেয়েছিলেন। আর এর তো একটাই মানে হয়, তার অতীত তাকে তাড়া করেছিল। আবার চুপ করলেন বৃদ্ধা। কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা ছিল না। শেষে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, আপনি আমার কাছে কেন এসেছেন বললেন না তো? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ তো একটাই, ওই আয়নায় ফ্রান্সিসের অভিশাপ লেগে আছে। তার জন্যই ওতে সবার অতীত পাপ ধরা পড়ে। এই পৃথিবীতে পাপী কে নয় বলুন? আমি চাই না অন্য আর কেউ ওই আয়নার জন্য বিপদে পড়ে। ওটা ভেঙে ফেলুন। হাসলেন পরমেশবাবু। বললেন, ম্যাডাম, আমার ব্যবসায় পুরনো জিনিস বেচাকেনা করা। যেসব জিনিসের অমন চমৎকার অতীত তা কিন্তু আমাদের ঘরে অনেক টাকা আনে। ওটা আমি ভাঙতে পারবো না। তাছাড়া আমি নিজে ওটার সামনে বহুবার দাঁড়িয়েছি। আমার অতীত কিন্তু আমাকে একবারও তাড়া করেনি। বসুন, চা খান, তারপর ট্যাক্সি ডেকে দিচ্ছি, বাড়ি যান। মিছিমিছি আয়না নিয়ে আর চিন্তা করবেন না। বৃদ্ধা দুঃখই পেলেন, কিন্তু বিচলিত হলেন না পরমেশবাবু। বৃদ্ধা চলে যেতেই গাড়ি হাঁকিয়ে স্বয়ং রে জনসন হাজির হলেন। এক গাল হেসে বললেন, ওহে বস, তোমার দেওয়া ভীষণ ওই আমার ড্রয়িং রুমকে একেবারে 13th সেঞ্চুরি নিয়ে গেছে। থ্যাঙ্কস। আরে কিছু আর চমকে দেবার মতন। আয়নাটার কথা বললেন পরমেশবাবু। সমস্ত গল্পই শোনালেন। শেষে বললেন, ওটা অবশ্য ঠিক আর্টের জিনিস হলো না, তবে আমার ডাক্তার বিসির ঘটনার পর ওটা নিয়ে আমি ভাবছি, মনে হলো তোমাকে বলি। তাই রে জনসন পকেট থেকে চেক বই বের করে একটা ব্ল্যাঙ্ক চেকটি সই করে দিলেন। ড্রাইভারকে ডেকে মালটা তক্ষুনি তুলে নিয়ে যেতে বলে নিজেই গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। তবে সাহেব চলে যাবার আগে চেকে টাকার অঙ্কটা পরমেশবাবু লিখিয়ে নিয়েছিলেন। অঙ্কটা ওরও আশাতীত। আয়নাটা লরি চেপে চলে গেল। পরমেশবাবু ভাবলেন, বুধনকে জিজ্ঞাসা করলে হয় না সে ঠিক কী দেখেছিল আয়নায়। বুধন, হলধর, মতি এরা তো সব নিকট আত্মীয়। হলধর মতিই বা কী দেখেছিল আয়নায়? জিজ্ঞাসা করেও আর জিজ্ঞাসা করা হলো না। কদিন পরে ইংরেজি কাগজে একটা ছোট্ট খবর নজরে পড়ল।
ভিয়েতনাম যুদ্ধের সম্মানিত বীর রে জনসনকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি আপন রিভলভারে গুলিতে আত্মহত্যা করেছেন। ঘরে একটা বিশাল আয়নায় ভাঙা কাচের মাঝে তার মৃতদেহ পড়েছিল। আশেপাশে সবাই বলছে কদিন থেকে রাতে ওর ঘরে মাঝে মধ্যেই চিৎকার শোনা যেত। গতকাল গুলির শব্দ হওয়াতে পাড়া প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ঘরে ঢোকে। সবার ধারণা ওর সাময়িক মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। খবর পড়ে পরমেশবাবু চেয়ারে সোজা হয়ে বসেছিলেন। মতি ধরা পড়েছিল অনেক পরে। বাবরের মোহরটা ও বিক্রি করতে পারেনি। ওর আত্মীয় হলধর ছুটিতে বাড়ি গিয়ে ওটা উদ্ধার করে আনে। পরমেশবাবু এখনও ভাবেন, তবে কি ডাক্তার বিশি তার চিকিৎসা বিভ্রাটের মৃত কোনো পেশেন্টকে সেদিন আয়নায় দেখতে পেয়েছিলেন? সত্যিই যে কি আর তার ওর জানা হয়নি, কারণ ডাকলেও ডাক্তার আর ওর বাড়িতে আসেন না আজকাল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে? আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। ঠিক আছে?